শরীফ রওশন। একটা রাজনৈতিক পরিবর্তন গেল, এটার কারণে অলরেডি আমরা কিন্তু খানিকটা পিছিয়ে পড়েছি। 1 মাস হয়ে গিয়েছে, এখনো আমরা কিছু জানতে পারিনি সিলেবাসটুকু কতটুকু পরিমার্জন হবে। বইটা যদি মার্কেটে আরো দ্রুত ডেলিভার করা হয় সেক্ষেত্রে আমাদের অ্যাডমিশন এবং পড়াশোনার ক্ষেত্রে আরো অনেক হেল্প হয়। কিছু ক্ষতি হচ্ছে, এটা আমাদের মেনে নিয়েই আসলে দ্রুত করতে হচ্ছে। যত দেরি করবেন একদিকে ছাত্ররা বই কিনে প্রতারিত হবে এবং পুরানা পাঠ্যসূচি চলে যাবে। যে পাণ্ডুলিপিগুলো সামান্য কিছু পরিবর্তন, সংযোজন, বিয়োজন হবে, এটা খুব শীঘ্রই আমরা এটা প্রস্তুত হয়ে যাবে। একাদশের ক্লাস শুরু হলেও এখনও সিলেবাস হাতে পাননি শিক্ষার্থীরা। পরিমার্জিত বই মুদ্রণে দেরি হলে আগের বই নকল করেই বাজারে সরবরাহের শঙ্কা মুদ্রণ ব্যবসায়ীদের। এখন সকালে এ নিয়ে থাকছে বিস্তারিত। আগে 18 টন 19 টন সবজি যাইত, সেখানে এখন 1 টন 2 টন করে সবজি যাচ্ছে মাত্র। তরকারিগুলো তো আমরা এক্সপোর্ট করতেছি, এটা পাঠানোর পরে যদি আমার পড়তাটাই না পড়ে দিলাম কিভাবে করব? বিমানের কোনো অপারেটিং কস্ট কিন্তু বাড়ে নাই, তাইলে কেন 300, 250, 200% ভাড়া বিমান বৃদ্ধি করে? সারা ওয়ার্ল্ড ওয়াইড জিনিসপত্রের দাম বাড়ছে, সেই কারণে হয়তো ওরা বাড়াইছে, তাদের সাথে আমাদের রেখে তাও মানে ওদের চেয়ে আমরা নিচে আসছি। জ্বালানি বা পরিচালন ব্যয় না বাড়লেও দফায় দফায় বাড়ছে বিমান ভাড়া। নানা সংকটে কৃষি পণ্য রপ্তানির বাজার হাতছাড়া হয়ে যাচ্ছে প্রতিদ্বন্দ্বী দেশে। এখন সকালে এ নিয়ে থাকছে বিস্তারিত, তবে শুরুতেই জানাবো একাদশ শ্রেণীর পাঠ্য বই প্রসঙ্গ। 2024-25 শিক্ষাবর্ষের একাদশের ক্লাস শুরু হবার প্রায় 1 মাস হলেও সিলেবাস হাতে পাননি শিক্ষার্থীরা। কারণ মাধ্যমিকের পাশাপাশি পরিমার্জন হচ্ছে উচ্চ মাধ্যমিকের পাঠ্য বইও। পরিমার্জিত বই মুদ্রণে যেতে দেরি হলে আগের বই নকল করেই বাজারে সরবরাহের সংখ্যা মুদ্রণ ব্যবসায়ীদের। তবে একাদশ দ্বাদশের কোন বই কতটা সংযোজন বিয়োজন হচ্ছে, ফরাদ বিন নূরের প্রতিবেদনে থাকছে তারই বিস্তারিত। পরিমার্জন সংস্করণ হচ্ছে একাদশ দ্বাদশের পাঠ্য বইও। প্রায় 1 মাস আগে 2024-25 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ক্লাস শুরু হলেও এখনও পরিমার্জিত নতুন বই পাচ্ছেন না শিক্ষার্থীরা। তবু কলেজে আসা যাওয়া চলে, ক্লাস। কিন্তু এখনও পুরো সিলেবাস হাতে না পাওয়ায় অনেকটা দ্বিধায় শিক্ষার্থীরা। একটা রাজনৈতিক পরিবর্তন গেল, এটার কারণে অলরেডি আমরা কিন্তু খানিকটা পিছিয়ে পড়েছি। 1 মাস হয়ে গিয়েছে, আমাদের ক্লাসটি শুরু হয়েছে, এখনো আমরা কিছু জানতে পারিনি আমাদের সিলেবাসটুকু কতটুকু পরিমার্জন হবে বা সংযোজন বা বিয়োজন হবে। বইটা যদি মার্কেটে আরো দ্রুত ডেলিভার করা হয় সেক্ষেত্রে আমাদের অ্যাডমিশন এবং পড়াশোনার ক্ষেত্রে আরো অনেক হেল্প হয়। বাজারে বিভিন্ন নকল বই বের হচ্ছে আমাদের 24-25 শিক্ষাবর্ষের, এটা আমাদের জন্য অনেক বিভ্রান্তিকর। একাদশ দ্বাদশ শ্রেণীর পাঠ্য বইয়ের পরিমার্জনের কাজ কতটুকু হলো, কী ধরনের পরিমার্জন চলছে, আর চূড়ান্ত পাণ্ডুলিপি কবে যাবে মুদ্রণে, জানবো তারই আদ্যোপান্ত। উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের বিষয়গুলো বাদে বাংলা, ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই 3টি বিষয়ের 4টি পাঠ্য বই জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত হয়ে থাকে। সবশেষ 2014 সাল থেকে বাংলা সাহিত্য পাঠ ও সহজ পাঠ, 2015 সাল থেকে ইংলিশ ফর টুডে এবং 2021 সালে প্রণীত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই এখনও শিক্ষার্থীদের পাঠ্য। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর উদ্যোগ নেয় পরিমার্জনের। বাংলা বইয়ের কাজ শেষ হলেও বাকি এখনও ইংরেজি ও আইসিটি। বিগত দিনে পাঠ্য বই প্রণয়নের ক্ষেত্রে লেখকের লেখার মানকে গুরুত্ব না দিয়ে লেখকের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দেওয়া হয়েছে। ইতিহাস নিয়েও দলীয় রাজনীতিকরণও কম হয়নি। পরিমার্জনের কাজে যুক্ত এদের অন্যতম রাখাল রাহা। তিনি বলছেন, অল্প সময়ের মধ্যে বিভিন্ন অসঙ্গতির পরিমার্জন করা হচ্ছে। কিছু ক্ষতি হচ্ছে, এটা আমাদের মেনে নিয়েই আসলে দ্রুত করতে হচ্ছে। ইংরেজি টিম খুব দ্রুত ইংরেজি বইটাও পরিমার্জনের কাজ শেষ করবে বলে আমরা প্রত্যাশা করি। আইসিটি বিষয়েও আমাদের সিদ্ধান্ত হয়েছে এবং এটাও খুব দ্রুত আমরা সিদ্ধান্তটা জানাতে পারবো। এদিকে বইয়ের পরিমার্জন ও সংস্করণের কাজ চলমান থাকায় বই মুদ্রণে যেতেও বিলম্ব হচ্ছে। তবে বেশি দেরি হলে পুরনো বই নকল করে বাজারে সরবরাহ হলে শিক্ষার্থীরা প্রতারিত হবার শঙ্কা করছেন মুদ্রণ ব্যবসায়ীরা। যত দেরি করবেন একদিকে ছাত্ররা বই কিনে প্রতারিত হবে এবং পুরানা পাঠ্যসূচি চলে যাবে।
এই দুইবার এই হাত থেকে বাঁচাবার জন্য যত দ্রুত সম্ভব পাণ্ডুলিপি তৈরি করা উচিত। তবে এনসিটিবি বলছে দুর্ভাবনার কোনো কারণ নেই। এ মাসের মাঝামাঝিতেই চূড়ান্ত পাণ্ডুলিপি মুদ্রণের জন্য পাঠানো হবে। যে পাণ্ডুলিপিগুলো সামান্য কিছু পরিবর্তন, সংযোজন, বিয়োজন হবে, এটা খুব শীঘ্রই আমরা এটা প্রস্তুত হয়ে যাবে। অর্ধেকটা কাজ প্রায় হয়ে গেছে, আর কিছু বাকি রয়ে গেছে, কয়েকটা বিষয় বাকি রয়ে গেছে। সেগুলো হলেই আমরা অতি শীঘ্রই আমরা এগুলো প্রেসে দিয়ে দিব। এছাড়া ব্যবসায়ীরা বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের যে বইগুলো নিজের মতো করে বাজারজাত করেন তাতেও সংশোধন আনা হবে বলে জানিয়েছে এনসিটিবি। যারা স্বাধীনভাবে আমাদের অনুমোদিত পাণ্ডুলিপি নিয়ে তারা বই প্রণয়ন করে, সেখানেও কিছু কিছু সংশোধন থাকবে। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। 6 মাসের ব্যবধানে আকাশপথে সবজি ও ফলমূল রপ্তানিতে বিমান ভাড়া বেড়েছে 2 থেকে 3 গুণ। অথচ এ সময়ে বাড়েনি জ্বালানি বা পরিচালন ব্যয়। দফায় দফায় ভাড়া বৃদ্ধি, উড়োজাহাজের জায়গা স্বল্পতা সহ নানা সংকটে কৃষিপণ্য রপ্তানির বাজার হাতছাড়া হয়ে চলে যাচ্ছে প্রতিদ্বন্দ্বী দেশে। এতে গত 5 বছরে সবজি ও ফলমূল রপ্তানি নেমে এসেছে অর্ধেকেরও কমে। রপ্তানিকারকদের অভিযোগ, এভাবে চলতে থাকলে একসময় রপ্তানি পুরোপুরি বন্ধ হয়ে যাবে। যদিও বাংলাদেশ এয়ারলাইন্সের দাবি, কার্গো পরিবহনের ভাড়া ও বাজার নিয়ন্ত্রণ করছে বিদেশি এয়ারলাইন্স। আরও জানাচ্ছেন হাজেরা শিউলি। সবজি ও ফলমূল পচনশীল পণ্য হওয়ায় সাধারণত আকাশপথেই রফতানি করা হয়, কিন্তু ফ্লাইটের সংখ্যা কম হওয়ায় বাংলাদেশ এয়ারলাইন্সে পর্যাপ্ত জায়গা পাওয়া যায় না। ফলে নির্ভর করতে হয় বিদেশি এয়ারলাইন্সের উপর। সাম্প্রতিক সময়ে উড়োজাহাজে কৃষিপণ্য পরিবহনের ভাড়া বাড়ায় চরম সংকটে পড়েছেন রফতানিকারকরা। তাদের অভিযোগ, 6 মাসে কয়েক দফায় ভাড়া বেড়ে দ্বিগুণ থেকে 3 গুণ হয়েছে। বেশি বেড়েছে ইউরোপ ও কানাডা রুটে। এক্ষেত্রে প্রতিবেশী দেশ ভারত ও নেপালে বিমান ভাড়া অনেক কম হওয়ায় প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। ঢাকা লন্ডন রুটে ফেব্রুয়ারিতে ভাড়া ছিল কেজিতে $1.5 থেকে $2, যা বেড়ে বর্তমানে $4.10 হয়েছে। একইভাবে কানাডায় সবজি পরিবহনে প্রতি কেজিতে 333 টাকা ভাড়া বেড়ে দাঁড়িয়েছে 625 টাকায়। মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যেও প্রতি কেজিতে ভাড়া বেড়েছে 80 থেকে 125 টাকা। ফলে বিদেশি ক্রেতার চাহিদা ও শর্ত অনুযায়ী সবজি রফতানি করতে না পারায় রফতানির বাজার হাতছাড়া হয়ে চলে যাচ্ছে ভারত, থাইল্যান্ড, নেপাল, ভিয়েতনাম সহ প্রতিদ্বন্দ্বী দেশে। বিমানের কোনো অপারেটিং কস্ট কিন্তু বাড়ে নাই, আন্তর্জাতিক বাজারে ফুয়েলের দামও বাড়ে নাই, লোকালি কোনো কোনো খরচও বিমানের কিন্তু বাড়ে নাই। তাইলে কেন 300, 250, 200% ভাড়া বিমান বৃদ্ধি করে? রফতানিকারকদের অভিযোগ, বুকিং নিলেও জায়গার স্বল্পতায় অনেক সময় নির্ধারিত ফ্লাইটে সবজির চালান নেয় না এয়ারলাইন্সগুলো। এক্ষেত্রে ফ্লাইট ধরতে না পারলে নষ্ট হয় সবজির গুণগত মান। এতে দাম কমিয়ে দেন ক্রেতারা। 2017-18 সালে বাংলাদেশ থেকে $182 মিলিয়ন সবজি রফতানি হলেও 2023-24 অর্থ বছরে সবজি ও ফলমূল রফতানি হয়েছে মাত্র $75 মিলিয়ন। অর্থাৎ 5 বছরের ব্যবধানে রফতানি কমে 1/3 নেমে এসেছে। আর ফ্লাইট কম হওয়ায় চট্টগ্রামের রফতানিকারকদের ছুটতে হচ্ছে রাজধানীতে। এ কারণে লোকসানে পড়তে হচ্ছে রফতানিকারকদের। যেখানে আগে 18 টন 19 টন সবজি যাইতো পার ডে মিডল ইস্ট কান্ট্রিগুলোতে চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে, সেখানে এখন 2 টন, 1 টন, 2 টন করে সবজি যাচ্ছে মাত্র। এয়ারলাইন্সগুলো সিজনের টাইমে হঠাৎ করে আমাদের এত স্পিডে বাড়ায় 30% থেকে 40% এখন বাড়ায় দিছে। বিমান ভাড়া এত পরিমাণে বেশি যে এই ভাড়া দিয়ে আমি একটা প্রোডাক্ট সে ধরনের তরকারি করি, লাউ কিংবা পটল হোয়াটএভার, এই ধরনের তরকারিগুলো তো আমরা এক্সপোর্ট করতেছি। এটা পাঠানোর পরে যদি আমার পড়তাটাই না পড়ে দিলাম কীভাবে করব? উল্টা যদি গায়ে উঠে যায়, এটা তো আমার পক্ষে সম্ভব না। বিমানের কার্গো স্পেস বরাদ্দেও বৈষম্যের অভিযোগ করে রফতানিকারকরা বলছেন, সবজি পরিবহনে বিমানের আয় বেশি হলেও তৈরি পোশাককে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কাঁচা শাকসবজি, ফলমূল কিন্তু বাইসিতে যাওয়ার কোনো ধরনের সুযোগ নাই। এটা হলো পরিবহন, আকাশপথ ছাড়া ওইটার কোনো ভিন্ন পথে যাওয়ার কোনো সুযোগ নাই। যার কারণে স্পেসের স্বল্পতা তো আমাদের, কারণ গার্মেন্টসকে বেশি বরাদ্দ দেওয়ার কারণে সবজির বরাদ্দ অটোমেটিকই কমে যাচ্ছে।
তবে বিমানের ভাড়া অনেক কম দাবি করে বাংলাদেশ বিমানের জনসংযোগ কর্মকর্তা বলেন, প্রতিযোগিতামূলক বাজারে চাহিদা অনুযায়ী ভাড়া নির্ধারিত হয় এবং বিদেশি এয়ারলাইন্সগুলোই এ ভাড়া নিয়ন্ত্রণ করছে। মার্কেট লিড করতেছে হচ্ছে গিয়ে বিদেশি এয়ারলাইন্সটা, তাদের সাথে সঙ্গতি রেখে আমাকে তো একটু বাড়াতে হবে। আর এখন তো হচ্ছে গিয়ে সারা ওয়ার্ল্ড ওয়াইড জিনিসপত্রের দাম বাড়ছে, জানেন তো যুদ্ধ অবস্থা, তো সেই কারণে হয়তো ওরা বাড়াইছে, তাদের সাথে আমাদের রেখে তাও মানে ওদের চেয়ে আমরা নিচে আসছি। 40টিরও বেশি দেশে বাংলাদেশ সবজি ও ফলমূল রপ্তানি করে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রায় 90 লাখ প্রবাসী বাঙালি দেশীয় সবজির বড় ক্রেতা। হাজারা শিউলি, এখন চট্টগ্রাম। স্মরণকালের ভয়াবহ বন্যার কবল থেকে রেহাই পায়নি মৌলভীবাজার। বসতঘর ও সহায় সম্বল হারিয়ে মানবতর জীবনযাপন করছে বন্যা দুর্গতরা। এই অবস্থায় কেউ আশ্রয় নিয়েছেন অন্যের বাড়িতে, আবার কেউ কোনো রকমে মেরামত করে ক্ষতিগ্রস্ত ঘরেই ঝুঁকি নিয়ে বসবাস করছেন। জেলার 4 উপজেলায় 8,500-এর বেশি কাঁচা ও আধা পাকা ঘর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের তথ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত ঘরগুলোর আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় 27 কোটি টাকা। মৌলভীবাজার থেকে এম এ হামিদের তথ্য ও ছবিতে থাকছে বিস্তারিত। সাবিয়া বেগম পরিবার নিয়ে বাস করতেন একটি মাটির ঘরে। ঋণ করে বানিয়েছিলেন একমাত্র থাকার ঘরটি, কিন্তু বন্যায় তার সবকিছু কেড়ে নিয়ে গেছে। এমনকি সুপেয় পানির একমাত্র ভরসার স্থল টিউবওয়েলটিও বন্যার পানির তোড়ে ভেঙেছে। খাইতামও পারছি না, বারোই আমরা পানির মাঝে বারোইয়া গেছি। রাস্তা তাছিল ভেট পানি, বারোইয়া গিয়া বাড়ি আমার নন্দর আশ্রয়, ছোট মোটো 5 জায়গার মাঝে 2 ফ্যামিলি। সাবিয়া বেগমের মতো অনেকেই বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে বানিয়েছিলেন স্বপ্নের মাথা গোজার ঠাঁই, কিন্তু প্রলয়ঙ্কারী বন্যা তাদের সবকিছু ভাসিয়ে নিয়ে গেছে। শেষ আশ্রয়টুকু হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন এসব বন্যা দুর্গতরা। সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন কুলাউড়া, রাজনগর, কমলগঞ্জ ও সদর উপজেলার বাসিন্দারা। বন্যার পানি দিয়া আর শুকিয়ে আবার ইয়া পড়ে গেছে। বাচ্চাটা টুকু পালঙ্গে শুয়ে আছিল, আল্লাহ বাঁচাইছেন আমার বাচ্চাটারে। কি উপায় ওর মাঝে আমরা ঘুমাই রয়েছি, আর কি তা খাফড়া করিয়া খাফড় দিয়ে বিছাইয়া আর আমরা ঘুমাইতে আসি ওর মাঝে। আমরা ঘর ভাঙি গেছে, আমরা থাকতে পারি না, পড়ার ঘরে আসি। তবে এসব বানভাসী মানুষের অভিযোগ, এখনও তারা পাননি সরকারি বা বেসরকারি সহযোগিতা। ঘরটা বানাইছি সব ঋণ হরি বানাইছি, ঋণের উপরে লাভ দিয়া দিয়া আনিয়া বানাইয়া 4টা মাস ঘরের মাঝে থাকতেও পারছি না। সরকার থেকে আমরা ঘরটা হয়তো সহযোগিতা পাইলে আমরা বাঁচমু, গরিব মানুষ। বন্যার পানি হঠাৎ করে আইসে, আবার ঘরে 20টা আস আমার গেছে, 15টা মুরুখ গেছে, 3-4 লাখ টাকার সেরা আছে, একটা সেরাও রয়েছে না গেছে কি। স্থানীয় জনপ্রতিনিধির দাবি, বন্যা দুর্গতদের সহায়তায় তারা সাধ্যমতো চেষ্টা করছেন। তবে বেশিরভাগ ফসল নষ্ট হয়ে যাওয়ায় কৃষকদের ঘুরে দাঁড়াতে প্রয়োজন সরকারি সাহায্যের। কৃষি বা কৃষকরে যদি সরকারে কিছু অনুদান দিয়ে থাকে, তে কৃষকর আমার মনে হয় মোটামুটি তারা ফুসাইয়া নিতে পারবে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা করে ইতোমধ্যেই মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সরকারি সহযোগিতার টাকা পাওয়া মাত্রই বন্যা দুর্গতদের মাঝে বিতরণ করা হবে। আমরা ডিফর্মের তথ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছি। যদি কোনো সরকারি অনুদান আসে, আমরা এদের তালিকা করে সেই জায়গায় উপকারভোগীর হাতে তাদের ঘর মেরামতের জন্য সরকারি বরাদ্দটা পৌঁছে দেওয়া হবে। তবে এখন পর্যন্ত আমরা কোনো বরাদ্দ পাই নাই, ইনশাল্লাহ খুব দ্রুত আমরা পাবো আশা করছি। সম্প্রতি ভয়াবহ বন্যায় মৌলভীবাজারের 4 উপজেলায় 8,500-এর বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের দাবি, পুনর্বাসনে দ্রুত ব্যবস্থা নেয়ার। এখন মৌলভীবাজার। কোটা সংস্কার আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হলেও সক্রিয় বন্ধুর ভূমিকায় ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে শহীদদের তালিকায় যেমন নাম উঠেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, তেমনি অনেকে অমানসিক নির্যাতনের জীবন্ত সাক্ষী হয়েছেন। শিক্ষার্থীদের সঙ্গে পুরান ঢাকার মানুষও সে সময় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ে সামিল হয়েছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে। আখতারুজ্জামানের ছবিতে সেই খবর তুলে ধরেছেন সহকর্মী নাজমুস সাকিব।
19 জুলাই 2024, বাহাদুর শাহ পার্ক লাগোয়া সড়ক, লক্ষ্মীবাজার। সদরঘাট কিংবা পুরান ঢাকার মানুষেরা এমন রণক্ষেত্রের মুখোমুখি হননি স্বাধীন বাংলাদেশে। একদিকে সশস্ত্র পুলিশ বাহিনীর নির্বিচার গুলি, ঘিঞ্জি গলির মুখে দাঁড়িয়ে অপর পাশে প্রতিরোধের চেষ্টায় নিরীহ মুক্তিগামী ছাত্র জনতা। কোটা সংস্কার আন্দোলনের কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাঁড়াশি অভিযান চালিয়ে যখন হল ছাড়া করা হয়েছিল ছাত্রদের, যখন ছত্রভঙ্গ ছাত্র জনতার শাটডাউন কর্মসূচি কতটা সফল করা যাবে তা নিয়ে শঙ্কা, সাঁড়াশি অভিযান আর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর রণসাজ উপেক্ষা করে তখন প্রতিরোধ গড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। পুরান ঢাকার ঘিঞ্জি গলিতে যেভাবে আলো পৌঁছায় কম, সেভাবে এই আন্দোলনে জগন্নাথের ভূমিকা হয়তো চিত্রিত হয়নি। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় যদি হয় এই আন্দোলনের রক্তগোলাপ, জগন্নাথ তার সৌরভ। সে ধারাবাহিক আন্দোলনের আজ এই যে বিজয়ের রূপ, কঠিন সময়ে এই চিত্রটা তেমন ছিল না। মুক্তির জন্য সে যুদ্ধে পুলিশের তাজা গুলি, রাবার বুলেট কিংবা টিয়ার শেলে শুধু যে জগন্নাথের ছাত্রদের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে তা নয়, কারো জীবনে বয়ে এনেছে স্থায়ী পঙ্গুত্ব। ওই দিন আমি যখন ক্যাম্পাস থেকে বাড়িতে যাচ্ছিলাম, তখন ছাত্রলীগরা আমার বাসার সামনে আমাকে ওরা অতর্কিতভাবে হামলা করে। ওদের হাতে ছিল স্টাম্প ছিল এবং হকি স্টিক ছিল। আমার হাতে লাগছিল মোট 12টার মতো, গলায় 2টো, আর বুকে পিঠে আরও প্রায় 15টার মতো লাগছে। শহীদ মিনারে যাচ্ছিলাম, তখন চাঙ্কাগুলো ওইখানে আমাদেরকে গুলি করা হয়, কিন্তু তখনও রাবার বুলেট লাগে, তখন লাগে বাম হাতে লাগে। আমার হাত ভেঙেছে সেদিন, এবং তার পরবর্তীতে যখন আমরা ঢাকা মেডিকেলে গিয়ে চিকিৎসা নিতে যাই, সেখানেও ছাত্রলীগ কিন্তু ভেতরে ঢুকে বিভিন্ন ইমার্জেন্সি রুমগুলোতে ঢুকে তারা হামলা করে। আমার মুখে একটা বাড়ি লাগে আর আঘাত পাওয়ার ফলে হাতও ভেঙে যায়। ডাক্তার বলেছে প্লাস্টারে ঠিক হয়ে যেতে পারে, আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে সার্জারি লাগতে পারে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে গড়ে ওঠা ওই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছে প্রতিবেশী কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজ। এই কলেজ দুটির অন্তত 6 জন শিক্ষার্থী প্রাণ দিয়েছে গণ অভ্যুত্থানে ঘটানো সে আন্দোলনে। তবে এখানকার আন্দোলনে বিশেষত্ব যোগ করেছে পুরান ঢাকার সেই সব সাহসী বাসিন্দারা যারা জুলুমের প্রতিবাদে দাঁড়িয়ে গিয়েছিলেন ছাত্রদের কাতারে। কাউসার এবং এলএম এই দুজন শিক্ষার্থী গত 19 জুলাই বিকেল নাগাদ তাদের বুলেট একেবারে শরীর ভেদ করে এবং লুটিয়ে পড়ে ঠিক লক্ষ্মীবাজারের এই পাতলাখান লেনে। শুধুমাত্র এই শিক্ষার্থীরাই নয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সাজিদ শহীদ হয়েছেন। এছাড়াও কয়েকশো শিক্ষার্থী তারা বুলেটের আঘাতে বেশ আহতও হয়েছেন। এই আহত নিহতের বাইরেও রয়েছে অন্য গল্প। বেশ কয়েকজন শিক্ষার্থীকে পুলিশ কার্যালয়ে, আবার কাউকে ডিবি কার্যালয়ে নিয়ে করা হয়েছে অমানসিক নির্যাতন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শুরুর দিকের কয়েকজনের মধ্যে অন্যতম সমন্বয়ক নুরুন নবী। ছাত্র আন্দোলন দমনের জন্য যখন সারা দেশেই চলছে ধরপাকড়, তখন 19 জুলাই বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে তাকে ধরে নিয়ে যায় পুলিশের গোয়েন্দা সদস্যরা। সাদা গাড়িতে ওঠানোর পর তার উপর যে নির্যাতন শুরু হয়েছিল তা চলছিল 5 আগস্টের বিপ্লবের আগ পর্যন্ত। অনেক দিন হয়ে গেছে, প্রায় 35 দিনের উপরে। এখন আমার পুরো শরীরে ব্যথা করছে। আমি ট্রিটমেন্ট নিচ্ছি, ভালো একটা হসপিটালে ট্রিটমেন্ট নিচ্ছি। ডাক্তার বলেছেন সম্ভবত আমার প্রজনন ক্ষমতা নষ্ট করে দিয়েছে তারা। ওইখানকার অবস্থা এখনও আমার খারাপ। এই হাতের এলবো ব্যাগ খুলেছি 2 দিন হবে, এখনও ব্যথা আছে। এখানে যে ছোট্ট একটা অপারেশন হয়েছিল সেটা এখনও কাঁচা। ফ্যাসিবাদের বিরুদ্ধে মুক্তির স্বপ্ন দেখা নুরুন নবীর সামগ্রিক স্বাধীনতাই উদ্দেশ্য ছিল। তাই এ স্বাধীনতা যেন কোনোরূপেই আবার নতুন ফ্যাসিবাদের হাতে না যায়, সেই চাওয়া এই যুবকের। ছাত্র আন্দোলনে যারা শুরু থেকে সক্রিয় ভূমিকা পালন করেছে তাদের তো কোনো স্বার্থ নাই, এবং যারা সাধারণ শিক্ষার্থীরা মাঠে নেমেছিল তাদের কোনো স্বার্থ নেই। আমি মনে করছি আর কি যে আমাদের ক্যাম্পাসে সমন্বয়ক হিসেবে আমার থাকার আর দরকার নেই। এইখানে সাধারণ শিক্ষার্থীরা মিলে জবি সংস্কার আন্দোলন নামে একটা নতুন প্ল্যাটফর্ম তৈরি করছে। ছাত্র আন্দোলনে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা অন্যান্যদের মতোই কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে ছিলেন, যেমন সেসব দিনের স্মৃতি সাক্ষ্য দিচ্ছে তাদের ভবন আর দেয়ালে দেয়ালে। এদেশের স্বাধীনতার ইতিহাসের মতোই দ্বিতীয় স্বাধীনতার কথাও লেখা থাকবে পাতায় পাতায়, এমনটাই প্রত্যাশা বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের। নাজবুস সাকিব, এখন ঢাকা। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই, সাথেই থাকুন।
বিরতির পর ফিরে এলাম এখন সকালে। বরিশালের পাইকারি বাজারে কমেছে বেশিরভাগ সবজির দাম। সপ্তাহ ব্যবধানে বেশিরভাগ সবজিতে কমেছে ৫ থেকে ১০ টাকা। অন্যদিকে মাগুরায়ও শীতকালীন সবজি উঠতে শুরু করায় বাজারের দাম কিছুটা কম। এ নিয়ে আরও জানাতে বরিশাল বহুমুখী সিটি পাইকারি কাঁচা বাজারে রয়েছেন সহকর্মী অমিত হাসান এবং মাগুরার নতুন বাজার কৃষকের হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রূপক আইচ। শুরুতে চলে যেতে যাব বরিশালের অমিতের কাছে। অমিত, বৃষ্টি হচ্ছে দেখছি, সব ধরনের সবজির দাম এই বৃষ্টির সময় কমার কারণ কি, আর শীতকালীন সবজি বাজারে উঠতে শুরু করেছে কিনা? রোশন, বরিশালের সপ্তাহ ব্যবধানে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে বেশিরভাগ সবজির দাম। এবং একটু যদি বলি যে সরবরাহ বাড়তি থাকার কারণেই কিন্তু সবজির দামটা কিছুটা কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে বৃষ্টি গতকাল কিংবা তার আগের দিন কিন্তু ছিল না, আজকে সকাল থেকেই কিছুটা বৃষ্টি পড়ছে, এই কারণে আসলে দাম কিছুটা কমেছে বলেও জানিয়েছেন ব্যবসায়ীরা। কারণ ক্রেতা সমাগম বাজারে খুবই কম এবং সরবরাহ সে তুলনায় কিন্তু কিছুটা বাড়তি রয়েছে, যার কারণে দাম কিছুটা কমেছে। এই যে শশা দেখছেন, শশার কথা যদি বলি তাহলে এই শশা কিছুদিন আগেও কিন্তু ৩০ টাকা দরে বিক্রি হচ্ছিল, সেটি কিন্তু আজকে ২৫ টাকা, ৫ টাকা কমে পাইকারি বাজারে ২৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচামরিচের কথা যদি বলি ১৫০ থেকে ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে, যেটি সপ্তাহ ব্যবধানে প্রায় ২০০-২৫০ টাকা বিক্রি হয়েছিল। এবং বেগুনের কথা যদি বলি ৬০ টাকা, পেঁপে ১২ টাকা। পেঁপে সবচেয়ে কম দামে বরিশালের বাজারে আজকে বিক্রি হচ্ছে। এছাড়া বরবটি ৫৫, শশা ২৫ টাকা, লাউ ৩০ টাকা, কুমড়া ৩২ থেকে ৩৫, করলা ৪৫, ঢেঁড়স ৩০ টাকা, পটল কিছুটা বেড়েছে ৫ টাকা বেড়ে ৩৫ টাকা, এবং কাঁচা কলা প্রতি হেলি ১৫ থেকে ২০ টাকা, যেটি গত সপ্তাহে আমরা দেখেছি ৪০ টাকা কেজি দরে হালি দরে বিক্রি হচ্ছে। সেটা গাড়ি ৩০ থেকে ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে। লেবু ১৫০ থেকে আকার ভেদে ২৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। মূলা ২৫ থেকে ৩০ টাকা। এছাড়া রেখা ৪০ টাকা দরে আজকে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে। এবং করলার কথা যদি, করলার সরবরাহ খুব একটা না থাকলেও কিছু দাম কিছুটা আজকে বাজারে কমেছে। এবং আরেকটু যদি বলি, বরিশালের এই বাজারটা থেকেই বরিশালের আশপাশের যে বাজারগুলো রয়েছে সেখানে সবজি সরবরাহ হয়ে থাকে, এবং দাম ওঠানামা করলে কিন্তু খুচরা বাজারেও সেই প্রভাবটা পড়ে। এবং এখান থেকে আসলে যারা খুচরা ব্যবসায়ী রয়েছে তারা সবজি কেনাকাটা করে সেগুলোই কিন্তু আসলে খুচরা যে বাজারগুলো রয়েছে সেখানে বিক্রি করে, এবং এখানের তুলনায় দেখা যাচ্ছে যে প্রায় ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত বাড়তি দামে তারা কিন্তু এই সবজিগুলো বিক্রি করে থাকে বিভিন্ন সময়ে, যারা ভ্যানে কিংবা খুচরা স্থানীয় পর্যায়ের যে বাজারগুলো রয়েছে যেখানে আসলে তারা বিক্রি করে। এবং বরিশালের এই বাজারটিতে মূলত মেহেরপুর, যশোর, খুলনা, সাতক্ষীরা এসব জায়গা থেকে কিন্তু সবজি সরবরাহ হয়ে থাকে। তবে সবচেয়ে বেশি সবজি সরবরাহ হয়ে থাকে মেহেরপুর থেকে, এবং সেই জায়গা থেকে আসলে সবজির সরবরাহের উপর কিন্তু দামটা খুব বেশি ওঠানামা করে, এবং সরবরাহ কম থাকলে দামটি বেড়ে যায়। তবে আজকে সরবরাহ কিছুটা ভালো থাকায় দাম কিছুটা কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে ক্রেতা যারা রয়েছেন তারা বলছেন যে সবজির দামটি আরও সহনীয় পর্যায়ে আনা উচিত, কেননা যে দামে বিক্রি হচ্ছে সেটি কিন্তু আসলে তাদের নাগালের বাইরে রয়েছে এখনও। সুতরাং দামটা যদি কিছুটা কমানো যায় কিংবা নিয়ন্ত্রণে আনা যায় সেক্ষেত্রে তাদের কেনাকাটা করতে কিছুটা সুবিধা হবে। এবং তারা আরও বলছেন যে আসলে ছুটির দিনে বাজারগুলোতে কিন্তু আসলে সবজির দাম কিংবা মাছ মাংসের দাম বেশি থাকে, সে কারণে কেনাকাটা করতে কিছুটা সমস্যা হয়ে পড়ছেন তারা। এবং এই বাজারটির যদি কথা বলি, এটি বরিশালের একমাত্র পাইকারি যে কাঁচা বাজার রয়েছে সেটি, এবং এখান থেকেই সড়ক পথে, নৌপথে বিভিন্নভাবে কিন্তু বরিশালের বিভিন্ন স্থানীয় পর্যায়ের যে বাজারগুলো রয়েছে সেখানে সবজির সরবরাহ হয়ে থাকে। তো বরিশালের পাইকারি কাঁচা বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রওশন, বরিশালের কাঁচা বাজারের খবর জানছিলাম। এবার একটু মাগুরায় যেতে চাই, সেখানে আছে সহকর্মী রূপক আইচ। জানাবেন আপনাদের মাগুরার কাঁচা বাজারের দরদাম কেমন, এবং শীতকালীন সবজি এখনো বাজারে উঠতে শুরু করেছে কিনা? আমি এখন আছি মাগুরা নতুন বাজার কৃষকের হাটে। এটি মূলত একটি কৃষকদের হাট। এখানে মূলত কৃষক, আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যগুলো নিয়ে এসে, বিশেষ করে বিভিন্ন শাক সবজি নিয়ে এসে এই বাজারটিতে বিক্রি করেন। আমরা যেটা দেখতে পেয়েছি যে শীত আসার আগেই এখানে শীতকালীন সবজি কিন্তু চলে এসেছে, যার কারণে শীতকালীন সবজির দাম অনেকটাই কিন্তু কমে গেছে বলে আমাদেরকে ক্রেতা বিক্রেতারা জানিয়েছেন। তাই এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, খুচরা বাজারে প্রতি পিস লাউ
এখানে বিক্রি হচ্ছে 20 টাকা এবং মূলা বিক্রি হচ্ছে 25 টাকা কেজি, মূলা শাক বিক্রি হচ্ছে 10 টাকা কেজিতে। এবং আমরা যদি দেখতে পাই যে কচুর শাক 10 টাকা আটি, কাঁচামরিচ 200 টাকা কেজি, পেঁপে 20 থেকে 25 টাকা কেজি, উচ্ছে 60 টাকা কেজি, কচুরমুখী 50 টাকা কেজি, পটল 40 টাকা কেজি, কুমড়ো 50 টাকা কেজি, শাপলা যেটা এখন কৃষক মানুষ বেশ আগ্রহ করে খাচ্ছেন, শাপলার দাম কিন্তু 10 টাকা আটি নিচ্ছে। পাকা কলা 8 থেকে 15 টাকা হালি বিক্রি হচ্ছে। কলার এর বাইরে কুমড়ো ফুল বিক্রি হচ্ছে প্রতি পিস 1 টাকা করে। এবং আমরা যেটা জানতে পেরেছি যে এখানে প্রতিদিন গড়ে 2 থেকে 3 লাখ টাকার মালামাল বিক্রি করেন এখানকার এই কৃষকরা। একেবারে ভোর থেকে এই বাজারটি বসে এবং 7টা সাড়ে 7টার ভেতরে কিন্তু এই বাজারটি প্রায় শেষ হয়ে আসে এবং সাধারণ মানুষ এখান থেকে কিনে কিন্তু অনেক আনন্দ পান, কারণ তারা সকালের যারা স্বাস্থ্য সচেতন মানুষ তারা হাঁটাহাঁটি করে এখানে এসে কেনাকাটা করে সকাল 7টা, সোয়া 7টা কিংবা সাড়ে 7টার ভিতরেই এরা এখান থেকে চলে যান। এই বাজারটি কিন্তু সকালের বাজার বা ডায়াবেটিস বাজার বলেও অনেক সময় পরিচিত, কারণ এখানে যারা ডায়াবেটিসের আক্রান্ত তারা স্বাস্থ্য সচেতন মানুষ, স্বাস্থ্য সচেতনতার একটা অংশ হিসেবেই তারা এই টাটকা সবজি এখান থেকে কিনে থাকেন। মাগুরার নতুন বাজার কৃষকের হাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ঢাকার বাইরে বাজার দর জানাচ্ছিলেন সহকর্মীরা। শরীয়তপুরে নদীর তীরবর্তী আড়তে মাছের সরবরাহ কমেছে, তাই বেড়েছে দামও। বিস্তারিত জানাতে পদ্মাপাড়ের সুরেশ্বর মাছঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। মনির, জানাবেন যে বাজারে কোন মাছের দাম কেমন এবং ইলিশের দাম কি কিছুটা কমেছে কিনা? রশন, আমি আছি শরীয়তপুরের পদ্মা তীরের একেবারে সুরেশ্বর আড়তে। এই আড়তে কিন্তু আজকে সব ধরনের মাছেরই সরবরাহ কম। নদীতে জেলেরা রাতভর যে মাছ ধরেছেন, কম পরিমাণ মাছ পেয়েছেন, যার কারণে আজকে আড়তে মাছের পরিমাণও কম, দামও কিন্তু বেশ বেশি। আর আপনি যেভাবে বলছিলেন যে ইলিশের দাম, ইলিশ কিন্তু অনেকটাই কম উঠেছে এই বাজারে, যার কারণে দামও বেড়েছে। আজকে বড় আকারের যে ইলিশ অর্থাৎ 1 কেজি এবং তার উপরের ইলিশ কিন্তু এই পাইকারি বাজারেই কিন্তু বিক্রি হচ্ছে 1800 টাকা কেজি দরে, এবং মাঝারি আকারের যে ইলিশ রয়েছে আমরা 700 থেকে 800 গ্রাম যে ইলিশগুলিকে বলে থাকি সেগুলো কিন্তু 1000 থেকে 1200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং ছোট আকারের যে ইলিশগুলি রয়েছে অর্থাৎ 500 গ্রাম বা তার কমের ইলিশ সেগুলো কিন্তু আসলে 500 থেকে 700 টাকার মধ্যেই বিক্রি হচ্ছে এই বাজারে। যেই বাজারগুলোতে আসলে পাইকারি বাজারে এটা আড়ত থেকে বিক্রি হচ্ছে, এগুলো খুচরো বাজারে গেলে কিন্তু আরো দাম বেড়ে যাবে, এমনটাই কিন্তু এখানকার ক্রেতা বিক্রেতারা বলছেন। আর অন্য মাছের কথা যদি বলি, আজকে যেহেতু পদ্মাপাড়ের এই নদী তীর থেকে বলছি, এখানে কিন্তু সব ধরনের নদীর টাটকা মাছই পাওয়া যায়। তবে মাছ বলতে গেলে পাঙ্গাস মাছ কিন্তু একেবারেই নেই। পাঙ্গাসের কেজি এখানে বিক্রি হচ্ছে 1000 টাকা কেজি দরে। এছাড়া আইড় মাছ একেবারেই নেই। আর চিংড়ি মাছ রয়েছে, চিংড়ি মাছের দামও কিন্তু বেশ চড়া। আমরা দেখেছি যে 1000 থেকে 1200 টাকা বড় আকারের চিংড়ি, এবং ছোট আকারের চিংড়ি কিন্তু 800 থেকে 900 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর বেলে মাছ বা অন্যান্য যে নদীর ছোট মাছগুলো সেগুলো কিন্তু আমরা বাজারে দেখিনি। এই আড়ত মূলত পদ্মা তীরে গড়ে উঠেছে 24টি আড়ত রয়েছে, এবং প্রতিটি আড়তেই কিন্তু ভোর থেকেই কেনাবেচা শুরু হয়। জেলেরা নিয়ে আসেন মাছ এবং সেগুলো এখানে হাক ডাকের মাধ্যমেই কিন্তু দরদাম করে খুচরা বিক্রেতারা কিনে নিয়ে যান বিভিন্ন বাজারে। এই আড়তে প্রতিদিন কিন্তু আমরা এই আড়তদারদের সাথে কথা বলে জেনেছি যে 20 থেকে 25 লাখ টাকার লেনদেন হয়ে থাকে। তো এই মুহূর্তে কিন্তু আড়ত বেশ জমে উঠেছে এবং কেনা বেচা হচ্ছে। আমরা দেখছি যে ক্রেতা বিক্রেতার হাক ডাকে বেশ জমজমাট। খুচরা বিক্রেতারা এই মাছ কিনে নিয়ে যাচ্ছেন বিভিন্ন বাজারে, সেখানে নিয়ে কিন্তু তারা এই মাছগুলো খুচরা পর্যায়ে বিক্রি করবেন। তো এক কথায় এখানকার আড়তদার এবং ব্যবসায়ীরা বলছেন যে আসলে নদীতে পানি বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি এই নদীতে ছোট যেই মাছগুলো বিভিন্ন অবৈধ জাল দিয়ে ধরে ফেলার কারণেই কিন্তু নদীতে মাছের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে, এবং যার কারণে আজকে কয়েকদিন ধরেই এই আড়তগুলোতে মাছের পরিমাণ কমে যাচ্ছে।
তো এই ছিল আমার কাছে শরীয়তপুরের সুরেশ্বর আড়ত থেকে মাছের দরদাম নিয়ে সর্বশেষ। রওশন। শরীয়তপুরের মাছ বাজারের খবর জানাচ্ছিলেন কাজী মনিরুজ্জামান। এখন সকালে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর আবারও ফিরে এলাম এখন সকালে। একসময় নানা শস্য আবাদ করে লোকসানের বোঝা টানলেও এখন পান চাষ করে ভাগ্য ফিরেছে পঞ্চগড়ের 5 থেকে 700 চাষির। পান চাষিদের পাশাপাশি বদলে গেছে এলাকার আর্থ-সামাজিক চিত্র। সপ্তাহে দুদিনের হাটে বিক্রি হয় 10 থেকে 15 লাখ টাকার পান, যা জেলার চাহিদা মিটিয়ে যায় দেশের বিভিন্ন প্রান্তে। লুৎফর রহমানের তথ্য ও ছবিতে থাকছে বিস্তারিত। একসময় যে জমিতে নানা ফসল চাষ করে দিনের পর দিন লোকসান গুনতে হয়েছে, সেই জমিতে এখন পান চাষ করে আয় করা যাচ্ছে লাখ টাকা। আর এতে পঞ্চগড়ে বাড়ছে পান চাষ। পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের সীমান্ত এলাকা পাহাড়বাড়ি ও নালাগঞ্জ সহ বিভিন্ন স্থানে চাষাবাদ হচ্ছে পান। 5 থেকে 700 কৃষক নিজেদের ভাগ্য বদলের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছেন এই অর্থকরী ফসল। এখানে আগে কিন্তু পানা বাগান ছিল না, হঠাৎ 2-1 ছিল। তারপরে একজন দেখা দেখি লাভবান হয় দেখে মানে আস্তে আস্তে বাড়তে এখন মনে করেন 80% লোকেরই বাগান ইনশাল্লাহ আছে। আধা বিঘা পান লাগাইলে সারা বছরে সেখান থেকে প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা ইনকাম করা যায়। চাষিরা জানান প্রতি বিঘা জমিতে পানের বরজ করতে খরচ হয় সর্বোচ্চ 3 থেকে 4 লাখ টাকা। আর বছরে প্রতি বিঘা জমি থেকে পান বিক্রি করে মুনাফা আসে ন্যূনতম 4 থেকে 5 লাখ টাকা। ভরা মৌসুমে প্রতি সপ্তাহে বিঘায় 15 থেকে 20,000 টাকার পান বিক্রি করা যায়। তবে পান চাষে নিবিড় পরিচর্যার দরকার, যাতে লাগে বাড়তি পরিশ্রম। আর একবার বরজ করলে 20 থেকে 30 বছর পর্যন্ত পান সংগ্রহ করা যায়। পান চাষ করে নিজেদের ভাগ্য বদলের পাশাপাশি এলাকার অর্থনীতিকে চাঙ্গা করছেন চাষিরা। পরিবারগুলোতে এসেছে স্বচ্ছতা। পান দিয়ে মনে করেন সবকিছু করতেছি, আল্লাহ রহমতে ভালোই মনে করেন এই চলতেছে সংসার। এই মনে হাট যায় আমরা 1 বিঘা জমি থেকে 20,000-30,000 টাকা আমরা বিক্রি করতে পারি। মাসে দেখা যায় যে 50-60,000 টাকা ইনশাল্লাহ হয়। সপ্তাহের মঙ্গল ও শুক্রবার হাড়িভাষায় হাট বসে পানের, তাই আগে থেকে পান তুলে গণনা করে বিক্রির জন্য প্রস্তুত করেন চাষিরা। 64টি পানে এক বিড়া হিসেবে আকার অনুযায়ী 30 থেকে 100 টাকা পর্যন্ত দরে বিক্রি হয়। দূরের ব্যবসায়ীরা এসে পান কিনে কুড়িগ্রাম, লালমনিরহাট, সঠিবাড়ি ও ঢাকা সহ বিভিন্ন স্থানে বিক্রি করেন। ঝাঁঝালো স্বাদের এই পানের চাহিদা রয়েছে বেশ। প্রতি মঙ্গলবার, শুক্রবার দূর দূরান্ত থেকে পার্টি আসে, পান বিক্রি হয় খুব ভোরে। সকাল 8টার মধ্যেই পানের বাজার শেষ হয়ে যায়। তবে জায়গার সংকলনের কারণে আমাদের কৃষকদের সমস্যা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলায় পানের গড় ফলন হেক্টরে 3 মেট্রিক টন। পঞ্চগড় জেলায় মোট 14 হেক্টর জমিতে পান আবাদ হয়ে থাকে, যার মধ্যে সুপারি গাছে পান আবাদ হয়ে থাকে 3 হেক্টর এবং বরজ হিসাবে 11 হেক্টর জমিতে। অতিরিক্ত মুনাফার আশায় এই পান আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পান চাষে যেমন লাভ, তেমনি চাষাবাদে প্রয়োজন বড় অঙ্কের টাকা। সহজ শর্তে ঋণ সুবিধা পেলে সীমান্ত এলাকার এই পান চাষ পাবে নতুন মাত্রা। এখন পঞ্চগড়। পৃথিবীর বিভিন্ন দেশ যখন ফুল রপ্তানির মাধ্যমে ভালো রাজস্ব আয় করছে, সেখানে বাংলাদেশ হাঁটছে উল্টো পথে। অনেক ব্যবসায়ী বিদেশ থেকে আমদানি করছেন প্লাস্টিকের ফুল, যাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশীয় ফুলের বাজার। প্লাস্টিকের ফুল আমদানি ও ব্যবহারের কারণে ফুলের সাম্রাজ্য খ্যাত যশোরের গদখালিতে কমেছে ফুল বিক্রি। এতে লোকসান গুনতে হচ্ছে চাষিদের। তাই খাতটির সম্প্রসারণের নীতিমালা চান সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন রিপন হোসেন। দেশের 25টি জেলার প্রায় 20,000 কৃষক 6,500 হেক্টর জমিতে সরাসরি বিভিন্ন জাতের ফুল চাষ করে বছরে প্রায় 100 কোটি টাকার ফুল বাজারজাত করে আসছে। সম্ভাবনাময় ফুল খাত যখন বাড়ছে, ঠিক তখনই এক শ্রেণীর সুবিধাভোগী ব্যবসায়ী বিদেশ থেকে প্লাস্টিকের ফুল আমদানি করে নষ্ট করছে দেশীয় ফুলের বাজার। এতে তাজা ফুলের চাহিদা কমে যাচ্ছে, সাথে কমছে মূল্য। প্লাস্টিকের ফুলের কারণে আমরা এগুলো মান পাচ্ছি না, মানে দাম পাচ্ছি না, যার আমাদের অনেক ক্ষতি হচ্ছে। ফুল আমদানি হচ্ছে, এখন দাম বহুত কমে গেছে, আমরা ফুল ঠিক মতন বেচতে পাচ্ছি না মার্কেটে। আজ থেকে 2 বছর আগে একটা গোলাপ 3 টাকা 3.5 টাকা বেচতাম, এখন একটা গোলাপ মাত্র 5 পয়সা করে বেচছি। আমরা চাচ্ছি প্লাস্টিক ফুলটা যাতে বন্ধ হয়। প্লাস্টিক ফুলটা বন্ধ হলে আমরা আশা করি অনেক লাভবান হতে পারবো।
ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালির পানিসারা গ্রামের গোলাপ, গাঁদা, জারবেরা আর চন্দ্রমল্লিকা বাগানের ফুলের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। কেউ পরিষ্কার করছেন আগাছা, কেউ সংগ্রহ করছেন ফুল। চাষিরা জানান তাদের উৎপাদিত ফুল বিদেশে রপ্তানি করতে পারলে বাড়ত আয়। আমাদের ফুলগুলো অবশ্য অনেক সেন্ট, অনেক সুগন্ধি। ওই প্লাস্টিকের ফুলে কিন্তু কোনো সুগন্ধি নাই, তবুও কিন্তু জনগণ ওই ফুলে প্রতি চাহিদা বেশি হয়। এই ফুলটা যদি আমরা বিদেশে রপ্তানি করতে পারতাম তাহলে আমাদের চাষিদেরও ভালো হতো, আমাদেরও ভালো হতো। বিক্রেতারা জানান কৃত্রিম ফুলে ছেয়ে গেছে বাজার। তাজা ফুলের মতো দেখতে রজনীগন্ধা, জারবেরা, গ্লাডিওলাস সহ এসব ফুল যশোর, ঢাকা ও চট্টগ্রামের বড় বড় ইভেন্টগুলোতে ব্যবহার করা হচ্ছে। এতে কমেছে আসল ফুলের বেচা বিক্রি। এখন আপনার একটা অনুষ্ঠান হইলে আগে থেকেই ওই প্লাস্টিক ফুলটা ব্যবহার চলতেছে। বিয়ে বাড়িতে যারা কাজ করে তারা এই আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজাচ্ছে। এই আর্টিফিশিয়াল ফুলের কারণে আমাদের এই যে কাঁচা ফুল এই দাম অনেকটা কমে যাচ্ছে। যদি এইভাবে প্লাস্টিক ফুল আসে তা আমাদের চাষবাস বন্ধ করে দিতে হবে, তাছাড়া উপায় নেই। দেশে দিন দিন বাড়ছে ফুলের আবাদ, তবে সেভাবে গড়ে ওঠেনি ফুলের বিপণন ব্যবস্থা। তাই খাতটির সম্প্রসারণে নীতিমালা চায় বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি। আর পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিকের ফুল আমদানি ও ব্যবহার বন্ধের দাবি পরিবেশবিদদের। এই ফুল উৎপাদন, বাজারজাতকরণ বিভিন্ন পর্যায়ে আমরা দীর্ঘদিন দাবি করে আসছি যে একটি ফুলের উপর একটি নীতিমালা প্রণয়ন করা, কিন্তু আজ পর্যন্ত সেই নীতিমালা প্রণয়ন হয়নি। নানা অনুষ্ঠানে এই প্লাস্টিকের ফুল ব্যবহার করছি, এটা যখন নষ্ট হবে আমি এই প্লাস্টিকটা ফেলে দিব। তো ফেলে দেওয়ার কারণে আজকে মাটি তার উপজীবতা হারাবে। প্লাস্টিকের জন্য আমার যে পানি, সে পানি আমার নদী, খাল, বিলের পানি দূষণ ঘটে যাবে। পানিতে যে মাছ থাকে, যেগুলো জীববৈচিত্র্য যেখানে যত আছে, তারা কিন্তু ধ্বংস হয়ে যাবে। সংশ্লিষ্টরা বলছেন ফুলের জাতে ভিন্নতা আনলে ঘুরে দাঁড়াবে এ খাত। নজর দিতে হবে এর প্রক্রিয়াজাতকরণে। সরকার যদি পারেন তাহলে একটি অ্যাক্টের মাধ্যমে এটি যদি নিয়ন্ত্রণ করেন কঠোর হস্তে, তাহলে একদিকে যেমন প্লাস্টিকের অ্যাবিউজ, অপব্যবহারটি রোধ হবে, সেই সাথে এই প্লাস্টিকের ফুল ব্যবহারের কারণে আমাদের যে ফুল শিল্পটা, ফুলের কৃষিটা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটি হতো না। কৃষি সম্পদ অধিদপ্তরের তরফ থেকে এই প্রাকৃতিক ফুল ব্যবহারে উৎসাহিতকরণ এবং একই সাথে প্লাস্টিকের ফুল বর্জন করার জন্য আমরা মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছি। দেশের মোট চাহিদার ৭০% ফুল সরবরাহ করেন গদখালির ফুল চাষিরা। এ অঞ্চলে প্রায় ৬,০০০ কৃষক বাণিজ্যিকভাবে ১২০০ হেক্টর জমিতে ১১ ধরনের ফুল চাষ করেন। এখন যশোর। এখন সকালে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছে একটু পরেই। বিরতি শেষে ফিরে এলাম এখন সকালে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের আরজিকর কাণ্ডে দোষীদের বিচারের দাবিতে পঞ্চম সপ্তাহে গড়ালো জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ। রাজপথে লাখ লাখ মানুষের উপস্থিতি, গণজোয়ারের ঢেউ লেগেছে সামাজিক বিভিন্ন গণমাধ্যমেও। জুনিয়র চিকিৎসক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজনৈতিক কোনো ব্যানার ছাড়াই শুধু দেশের পতাকা হাতে নিয়ে নেমে পড়েছেন রাজপথে। এতেও এত বড় পরিসরে অরাজনৈতিক শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি কলকাতার সাধারণ মানুষ দেখেনি এর আগে। এদিকে আরজিকর মেডিকেল কলেজ শিক্ষার্থী ধর্ষণ ও হত্যার ঘটনা তদন্ত করেছে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ৯ আগস্ট ঘটনার পরপর ধর্ষণ ও হত্যার প্রমাণ ধ্বংসে দ্রুতই হাসপাতাল সংস্কারের নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে নির্যাতিতার পরিবারকে স্বীকারোক্তি পরিবর্তনের চাপ দেওয়ার। এই মামলার শুনানির দিন ৫ সেপ্টেম্বর থেকে পিছিয়ে ৯ সেপ্টেম্বর ধার্য করেছে ভারতের সুপ্রিম কোর্ট। ভারতে গেল ৫০ বছর ধরে সেপ্টেম্বরের গড় বৃষ্টিপাতের চেয়ে এবার ১০৯% বৃষ্টি বেশি হতে পারে। এতে নষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে দেশটির গ্রীষ্মকালীন ফসল, যা তোলার কথা সপ্তাহ ২-১ দিনের মধ্যেই। আরও জানাচ্ছেন নুজহাত কামাল। অগস্টে অতিবৃষ্টির ধারাবাহিকতা বজায় রেখে সেপ্টেম্বরেও ভারতে অস্বাভাবিক বেশি বৃষ্টির আভাস আবহাওয়া বিভাগের। বলা হচ্ছে গত ৫০ বছর ধরে সেপ্টেম্বরের যা গড় বৃষ্টিপাত তার চেয়েও ১০৯% বেশি বৃষ্টি হতে পারে চলতি মাসে।
আবহাওয়ার পূর্বাভাস সত্য প্রমাণ করে মাসের শুরু থেকেই অতিবৃষ্টির কবলে ভারতের বিভিন্ন রাজ্য। গুজরাট, ত্রিপুরার পর বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশেও। চাল, তুলা, সয়াবিন, ভুট্টা, ডাল সহ মাসের মাঝামাঝি সময়ে ক্ষেত থেকে তোলার কথা নষ্ট হওয়ার ঝুঁকিতে এমন বিভিন্ন ফসল। শঙ্কা বাস্তব হলে বাড়বে মূল্যস্ফীতি। जब बारिश का टाइम था उस टाइम तो बारिश हुई नहीं, बेमौसम की बारिश हुई है, कणक बिल्कुल खत्म बना दी। চাল, গম আর চিনি উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ হলেও এসব কৃষিপণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ভারত। অতিবৃষ্টির কারণে ফসলের যে কোনো ধরনের ক্ষতিতে এসব নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়িয়ে দিতে পারে নয়াদিল্লি। চলতি বছর জুলাইয়ের 9% বেশি বৃষ্টি হয়েছে সারা ভারতে। অগাস্টে এ হার ছিল 15% বেশি। বিশেষ করে দেশটির উত্তর পশ্চিম ও মধ্যাঞ্চলে অতিবৃষ্টির জেরে বন্যার কবলে পড়ে বেশ কয়েকটি রাজ্য। জুন থেকে শুরু হওয়া বর্ষা মৌসুমে এ পর্যন্ত স্বাভাবিকের চেয়ে প্রায় 7% বেশি বৃষ্টিপাত হয়েছে দক্ষিণ এশিয়ার শীর্ষ অর্থনীতির দেশটিতে। ভারতের $3.5 লাখ কোটি অর্থনীতিতে রক্ত সঞ্চালনের সাথে তুলনীয় কৃষিখাত। আর কৃষিপণ্য চাষাবাদে যে পরিমাণ পানি প্রয়োজন তার 70% বর্ষা মৌসুমের অবদান। কৃত্রিম সেচ বাদ দিলে দেশটির মোট কৃষিজমির প্রায় অর্ধেকই নির্ভরশীল জুন থেকে সেপ্টেম্বরের বৃষ্টির ওপর। সেপ্টেম্বরের মাঝামাঝিতে উত্তর পশ্চিমের রাজস্থান থেকে বৃষ্টি কমতে শুরু করে সারা দেশে পুরোপুরি বর্ষার ইতি ঘটে অক্টোবরের মাঝামাঝিতে। কিন্তু এবছর বর্ষা আরও দীর্ঘায়িত হবে বলে আভাস আবহাওয়াবিদদের। 4 ਲੱਖ ਰੁਪਏ ਦਾ ਬੈਂਕ ਤੋਂ ਲੋਨ ਲਿਆ ਹੋਇਆ, 5 ਲੱਖ ਰੁਪਏ ਦਾ ਆੜਤੀਏ ਤੋਂ ਲਿਆ। ਇਸ ਵਾਰ ਤਾਂ ਕੁਝ ਨਹੀਂ ਜਟਾ ਪਾਏਗੇ, ਖਰਚਾ भी नहीं पूरा होया यार कि। মধ্য সেপ্টেম্বরে যেখানে গ্রীষ্মকালীন ফসল উত্তোলনের জন্য প্রস্তুত হয়ে যায়, সেখানে এবছর রাজস্থান আর গুজরাটে 15 সেপ্টেম্বর থেকে ভালো বৃষ্টি শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। এই সময়ের বৃষ্টিতে কাটার জন্য প্রস্তুত বিপুল পরিমাণ ফসল নষ্টের শঙ্কায় উদ্বিগ্ন কৃষক ও মজুতদাররা। তবে মুদ্রার অন্য পিঠে আশার আলো। বেশি বৃষ্টিতে মাটিতে আর্দ্রতা বেশি থাকবে, এতে গম, ছোলা, সর্ষের মতো শীতকালীন শস্যের ফলন ভালো হবে। নুজহাত কামাল, এখন বিশ্ব। আফ্রিকার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অংশ হিসেবে আগামী 3 বছরের $51 মিলিয়ন অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন চীন প্রেসিডেন্ট শি জিনপিং। বেজিংয়ে চলমান চীন আফ্রিকা সহযোগিতা শীর্ষক সম্মেলনে এই প্রতিশ্রুতি দেন তিনি। বিষয়টিকে ঋণের ফাঁদ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এর মাধ্যমে চীন অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক সুবিধা আদায়ের পথেও এগোচ্ছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। বেইজিংয়ে শুরু হওয়া 3 দিনের চীন আফ্রিকা সহযোগিতা বিষয়ক সম্মেলন রূপ নিয়েছে মিলন মেলায়, যেখানে জড়ো হয়েছেন আফ্রিকার 50টির বেশি দেশের সরকার প্রধান ও প্রতিনিধিরা। সম্মেলনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার চীন আফ্রিকা সহযোগিতার 3 বছরের রূপরেখাও নির্ধারণ হয়। আফ্রিকার সঙ্গে সহযোগিতা আরও বাড়ানোর অংশ হিসেবে নতুন করে $51 বিলিয়ন অর্থ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এছাড়া আফ্রিকার দেশে অন্তত 10 লাখ কর্মসংস্থান সৃষ্টির ঘোষণাও দিয়েছেন তিনি। এমনকি চীন ও আফ্রিকা ছাড়া বিশ্বব্যাপী চলমান আধুনিকায়ন অগ্রযাত্রা অসম্ভব বলেও দাবি করেন জিনপিং। 中非携手推进现代化10大伙伴行动，深化中非合作，引领全球南方现代化。বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন আফ্রিকার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। আফ্রিকার দেশগুলোর 1/4 খনিজ, জ্বালানি ও ধাতুপণ্যই চীনের বাজারে রপ্তানি হয়। বিপরীতে সংকটে ডুবে থাকা আফ্রিকার দেশগুলোতে শত শত কোটি ডলার ঋণ দিয়ে যাচ্ছে বেইজিং। মূলত যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক ও কূটনৈতিক নানা দ্বন্দ্বের সুযোগে আফ্রিকায় প্রভাব বিস্তারে চীন উঠে পড়ে লেগেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এমনকি আফ্রিকার দেশগুলোকে বিপুল পরিমাণ ঋণের ফাঁদে ফেলে অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক সুবিধা আদায়ের পথে চীন এগুচ্ছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শেষ করছে এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/same/ekontv।